সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আবু সাঈদ হত্যায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ছাড়া নিরাপদ নয় তারেকের সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগ ছাড়া সরকার চালানো কতটা সম্ভব, আলোচনায় তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশজুড়ে খুলছে আওয়ামী লীগের অফিস, বাড়ছে তৎপরতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামাত আর ইউনূস একই মুদ্রার 2 পিঠ, নতুন যুগের মীর জাফরদের 2 উত্তরসূরি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সংসদে উঠল আওয়ামী লীগ নেতার জামিনের বিষয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনাকে দেশে ফেরাবে তারেক, হাসিনাকে ছাড়া নিরাপদ নয় সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক নিরস্ত্র রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক নিরস্ত্র বিভূতিভূষণ রায়। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আবু সাঈদ হত্যা মামলার 30 আসামির মধ্যে 6 জন গ্রেফতার আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ এ মামলার 24 আসামি বর্তমানে পলাতক। তাদের মধ্যে রয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায় আবু সাঈদ 2 হাত প্রসারিত করে সড়কের উপর দাঁড়িয়ে আছেন আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি বহুল আলোচিত বক্তব্য, আওয়ামী লীগ ছাড়া তারেক রহমানের সরকার নিরাপদ নয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক, বিশ্লেষণ ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতা এবং সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দেখা যাচ্ছে। এই বক্তব্যের পেছনে মূল যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, যেখানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই 2 বড় দলই রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। একটি দলকে সম্পূর্ণভাবে বাইরে রেখে অন্য দলের পক্ষে স্থিতিশীল সরকার পরিচালনা করা কতটা সম্ভব সেই প্রশ্নই সামনে আসছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন
আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সাংগঠনিক রাজনৈতিক শক্তি। দেশের বিভিন্ন স্তরে দলটির শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে। এমন একটি দলকে রাজনীতির বাইরে রাখলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে, যা সরকার পরিচালনায় অনিশ্চিততা তৈরি করতে পারে। তাদের মতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন কঠিন। তারা আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে বড় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংঘাত বা বর্জনের রাজনীতি প্রায়ই অস্থিরতার জন্ম দিয়েছে। আন্দোলন, অবরোধ, সংঘর্ষ এসব পরিস্থিতি অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই একটি বড় দলকে পুরোপুরি বাইরে রেখে শাসন চালালেও একই ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন অনেকেই। তাদের মতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার পরিচালনার বৈধতা আসে জনগণের ভোট ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপস্থিতির ওপর নয়। তারা যুক্তি দেন, যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় এবং জনগণের সমর্থন থাকে, তাহলে যে কোনো সরকারই কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারে। অভিজ্ঞ বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের বড় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংঘাত এড়াতে একটি ন্যূনতম সমঝোতা বজায় রাখা জরুরি। তা না হলে অচলাবস্থা তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির ভূমিকা। তাদের মতে কোনো সরকার কতটা নিরাপদ বা টেকসই হবে তা নির্ভর করে নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতার ওপর। যদি এসব প্রতিষ্ঠান শক্তিশালী ও নিরপেক্ষ থাকে, তাহলে রাজনৈতিক প্রতিযোগিতা থাকা সত্ত্বেও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা থাকলে এই স্থিতিশীলতা অর্জন সহজ হয়। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন দেশের স্বার্থে সব দলকে নিয়ে এগোনো উচিত, আবার কেউ বলছেন গণতন্ত্রে জনগণের রায় শেষ কথা, কোনো দল অপরিহার্য নয়। তবে অধিকাংশ মানুষই রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা কামনা করছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আওয়ামী লীগকে বাইরে রেখে সরকার পরিচালনা কতটা বাস্তবসম্মত? এই বিতর্কের মধ্যেই আলোচনায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম, যাকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলই প্রধান শক্তি হিসাবে প্রভাব বিস্তার করে আসছে। ফলে একটি দলকে সম্পূর্ণভাবে বাইরে রেখে অন্য দলের পক্ষে সরকার পরিচালনা করা কতটা সম্ভব তা নিয়ে মতভেদ স্পষ্ট। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আওয়ামী লীগের মতো একটি বড় ও সংগঠিত রাজনৈতিক শক্তিকে বাদ দিলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাদের মতে আওয়ামী লীগের শক্তিশালী তৃণমূল সংগঠন, প্রশাসনিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি দেশের রাজনীতিতে একটি বড় বাস্তবতা। এই বাস্তবতাকে উপেক্ষা করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, যা সরকার পরিচালনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে রাজপথের রাজনীতি, আন্দোলন ও পাল্টা আন্দোলনের সম্ভাবনা বাড়তে পারে। অন্যদিকে ভিন্নমত পোষণকারীরা বলছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গঠনের মূল ভিত্তি হল জনগণের ভোট ও সাংবিধানিক প্রক্রিয়া। সেখানে কোনো নির্দিষ্ট দল অপরিহার্য নয়। তারা যুক্তি দেন, যদি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তাহলে যে কোনো দলই জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারে এবং সফলভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবে। তারেক রহমানকে ঘিরে আলোচনার কারণ হিসাবে বিশ্লেষকরা বলছেন, তিনি বিএনপির বর্তমান নেতৃত্বের কেন্দ্রবিন্দু। যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তার নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হবাই স্বাভাবিক। তবে সেই সরকার কতটা স্থিতিশীল হবে তা নির্ভর করবে রাজনৈতিক সমীকরণ ও বাস্তবতার উপর। সব মিলিয়ে আওয়ামী লীগ ছাড়া সরকার চালানো কতটা সম্ভব, এই প্রশ্নের সরাসরি কোনো সহজ উত্তর নেই।
এটি নির্ভর করছে রাজনৈতিক বাস্তবতা, জনগণের সমর্থন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং রাজনৈতিক দলগুলোর আচরণের ওপর। তবে বিশ্লেষকদের একটি বড় অংশই মনে করেন সংঘাত নয়, বরং সংলাপ ও সহনশীলতার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করা গেলে যে কোনো সরকারই কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারবে, আর সেটিই হতে পারে দীর্ঘমেয়াদে দেশের জন্য সবচেয়ে কল্যাণকর পথ। দেশজুড়ে খুলছে আওয়ামী লীগের অফিস, বাড়ছে তৎপরতা। দেশের বিভিন্ন জেলায় বন্ধ বা অচল অবস্থায় থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো আবারও খুলে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের তৎপরতা বাড়ার ইঙ্গিত মিলছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অফিসগুলো পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করা, নতুন করে সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত বৈঠক আয়োজন শুরু করেছেন। কোথাও কোথাও কর্মী সভা, মতবিনিময় সভা এবং ছোট পরিসরের সমাবেশও হচ্ছে। এতে করে দলীয় কার্যক্রমে নতুন গতি আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, সংগঠনকে সুসংগঠিত করতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতেই এই উদ্যোগ। তাদের মতে, দীর্ঘ সময় মাঠে নিষ্ক্রিয় থাকলে সংগঠন দুর্বল হয়ে পড়ে, তাই নিয়মিত কার্যক্রম চালু রাখা জরুরি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল এই তৎপরতাকে ভিন্নভাবে দেখছে। তাদের অভিযোগ, এটি একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই তৎপরতার কারণে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো বড় রাজনৈতিক দলের জন্য তৃণমূল পর্যায়ে সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় কার্যালয়গুলো কার্যকর থাকলে সংগঠনের যোগাযোগ, সমন্বয় এবং কর্মসূচি বাস্তবায়ন সহজ হয়। তবে এই কার্যক্রম যেন শান্তিপূর্ণ থাকে এবং অন্য কোনো পক্ষের সঙ্গে সংঘাতের সৃষ্টি না করে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এমন এক নেতৃত্বের নাম, যার শাসনামলে দেশ একাধিক ঐতিহাসিক মোড় অতিক্রম করেছে। তার নেতৃত্বে ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তি ছিল জাতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘ ২ দশকের সংঘাত, অস্থিরতা ও রক্তক্ষয়ের পর পাহাড়ে শান্তির বার্তা পৌঁছে দেওয়া সহজ কাজ ছিল না। তিনি সংলাপ ও রাজনৈতিক সাহসের মাধ্যমে প্রমাণ করেছিলেন, সহিংসতার চেয়ে আলোচনাই হতে পারে স্থায়ী সমাধানের পথ। এই চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে উন্নয়ন কার্যক্রম জোরদার হয়, প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং সাধারণ মানুষের জীবনে স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়। শুধু শান্তি প্রতিষ্ঠাই নয়, উন্নয়ন অভিযাত্রায়ও তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন জাতির আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির বিস্তার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, সব ক্ষেত্রেই দৃশ্যমান অগ্রগতি ঘটেছে। ডিজিটাল বাংলাদেশ ধারণা দেশের প্রশাসন, শিক্ষা ও অর্থনীতিকে নতুন গতিতে এগিয়ে নিয়েছে। নিশ্চয়ই মতভেদ ও সমালোচনা থাকবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে একটি বিষয় স্পষ্ট, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি, সাহসী সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাকে অনেকের কাছে শান্তি ও অগ্রগতির প্রতীকে পরিণত করেছে। ইতিহাসের পাতায় তার অবদান তাই সহজে মুছে ফেলার নয়। সংসদে উঠল আওয়ামী লীগ নেতার জামিনের বিষয়। এক আওয়ামী লীগ নেতার জামিন ইস্যু সংসদে উত্থাপিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন, বিচার ও রাজনৈতিক প্রভাব, এই ৩ দিক থেকেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংসদের সাম্প্রতিক অধিবেশনে কয়েকজন সদস্য বিষয়টি উত্থাপন করে বক্তব্য দেন।
তারা বলেন, আলোচিত এই মামলায় জামিন দেওয়ার প্রক্রিয়া ও সময়কাল নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একজন সংসদ সদস্য বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচারিক সিদ্ধান্তের প্রতি জনগণের আস্থা থাকা জরুরি। কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে তা স্পষ্ট করা উচিত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পর্যালোচনার আহ্বান জানান। অন্যদিকে সরকার পক্ষের সদস্যরা বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন এবং বিচারিক সিদ্ধান্তে সংসদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। তারা উল্লেখ করেন, জামিন দেওয়া বা না দেওয়া আদালতের এখতিয়ার এবং এটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হয়। আইনমন্ত্রী সংসদে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। কোনো মামলার বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি না করাই উচিত। তিনি সবাইকে বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। বিরোধী সদস্যদের একটি অংশ ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে, আইনের প্রয়োগে সমতা নিশ্চিত না হলে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। তারা দাবি করেন, সব মামলায় একই মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, বিচারিক সিদ্ধান্ত সংসদে আলোচনায় আসা নতুন কিছু নয়, তবে এটি সবসময়ই সংবেদনশীল। তারা মনে করেন, বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখা যেমন জরুরি, তেমনি জনগণের আস্থা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই মূল চ্যালেঞ্জ। সুশীল সমাজের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে মত দিয়েছেন। তাদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এ ধরনের বিতর্ক অনেকটাই কমে যাবে। একই সঙ্গে তারা রাজনৈতিক বক্তব্য ও বিচারিক প্রক্রিয়াকে আলাদা রাখার উপর গুরুত্ব দিয়েছেন। হাসিনাকে দেশে ফেরাবে তারেক? হাসিনাকে ছাড়া নিরাপদ নয় সরকার। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি বহুল আলোচিত বক্তব্য। তারেক রহমান শেখ হাসিনাকে দেশে ফেরাবেন এবং হাসিনাকে ছাড়া সরকার নিরাপদ নয়। সাম্প্রতিক প্রেক্ষাপটে এই দুটি দাবিকে ঘিরে রাজনীতি, বিশ্লেষণ ও জনমতের ভেতরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। তবে সংশ্লিষ্ট মহল বলছে, এসব বক্তব্য এখনও মূলত রাজনৈতিক অবস্থান ও বিশ্লেষণের পর্যায়েই রয়েছে, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা প্রক্রিয়ার ইঙ্গিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা নতুন নয়, তবে এবার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে, কারণ এতে যুক্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। কিছু মহল মনে করছে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বড় দলগুলোর মধ্যে কোনো না কোনো ধরনের সমঝোতা প্রয়োজন হতে পারে, আর সেই প্রেক্ষাপটেই এমন বক্তব্য সামনে আসছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি অংশ বলছে, শেখ হাসিনা দেশের রাজনীতিতে এখনও একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রমে কিছুটা প্রভাব পড়েছে এমন ধারণাও রয়েছে। ফলে তার প্রত্যাবর্তন দলকে পুনর্জীবিত করতে পারে। তবে তারা এটাও স্পষ্ট করে বলছে, দেশে ফেরা বা রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা হয়নি। তবে দলটির নেতাদের একটি অংশ বলছেন, কোনো ব্যক্তিকে দেশে ফেরানো বা না ফেরানো কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রীয় ও আইনি বিষয়। তারা আরও বলেন, সরকার গঠনের বৈধতা নির্ভর করে জনগণের ভোট ও জনতান্ত্রিক প্রক্রিয়ার উপর, কোনো নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতির উপর নয়। হাসিনাকে ছাড়া সরকার নিরাপদ নয়, এই বক্তব্যটি নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। একদল মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ ছাড়া স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হতে পারে। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ ও সংগঠিত দলকে সম্পূর্ণভাবে বাইরে রেখে সরকার পরিচালনা করলে রাজনৈতিক সংঘাত, আন্দোলন ও অস্থিরতার ঝুঁকি বাড়তে পারে। তারা আরও বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বড় দলগুলোর মধ্যে চরম বিরোধ ও বর্জনের রাজনীতি প্রায়ই সহিংসতা ও অচলাবস্থার দিকে নিয়ে গেছে। সেই প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ ও সংলাপকে গুরুত্ব দেওয়া উচিত।